রিহানের জন্য খাবার নিয়ে হসপিটালে আসে অনু আর তিহা। রিহানের কেবিনে ঢুকতেই দেখে রিহান বেডের সাথে হেলান দিয়ে শুয়ে পা নাচাচ্ছে আর মোবাইল টিপছে। একে দেখলে কেউ বলবে যে এর শরীরের এই অবস্থা। দিব্যি সে এখানে আরামে দিন কাটাচ্ছে। কথাগুলো ভেবে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে টেবিলের ওপর টিফিন বক্সটা রেখে রিহানের পাশে এসে বসে অনু। অনুকে একবার আর চোখে দেখে আবার মোবাইল টিপাই মনোযোগ দেয় রিহান। রিহানের এমন না দেখা ভাবে তার দিকে ভ্রু কুঁচকে তাকায় অনু। তারপর টিফিন বক্স থেকে খাবারটা বের করে রিহানের দিকে এগিয়ে দিয়ে বলে, নে তোর জন্য নিজের হাতে রান্না করে এনেছি, খেয়ে নে। অনুর কথা শুনে রিহান মোবাইলটা পাশে রেখে একবার খাবারের দিকে তাকাচ্ছে তো একবার অনুর দিকে তাকাচ্ছে। রিহানের এমন কর্মকাণ্ডে অনু বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কি হলো এমন ভাবে দেখছিস, কি খাবি না? রিহান তার দুহাত মাথার নিচে রেখে আরাম করে শুয়ে বলে, তুই আমার জন্য রান্না করে এনেছিস, এত কেয়ার। অনু বিরক্ত ভরা চোখে রিহানের দিকে তাকায়, তারপর তিহার দিকে তাকিয়ে বলে ওঠে, এই জন্যেই না দিহা কারো জন্য কিছু করতে নেই, বিশেষ করে এই রিহানের মতো স্ক্রুঢিলাদের জন্য। এদের জন্য যাই করো না কেন এরা তাতেই খুদ ধরবে। কথাটা বলে রিহানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই খাবি না? অনুর এমন চাহনি দেখে রিহান দাঁত কেলিয়ে হেসে বলে, কে বলেছে খাবো না? দে, এক্ষুনি খাচ্ছি। অনুও মুচকি হেসে তার দিকে বক্সটা এগিয়ে দিল। রিহান খুশি মনে খাবারটা খেয়ে চলছে। তো অনু বানিয়েছে বলে কথা। খাবার খাওয়ার মাঝখানেই অনু রিহানকে প্রশ্ন করে, এই রিহান, পুলিশ আসবে কবে রে তোর স্টেটমেন্ট নিতে? রিহান মুখে একটা লোকমা নিতে নিতে বলে, আমি খাওয়ার মাঝখানে কথা বলি না। রিহানের কথায় অনু আর কোনো প্রশ্ন না করে রিহানকে খাবারটা খেতে নিতে বলে। খাওয়া শেষ হলে অনু টিফিন বক্সটা গোছাতে গোছাতে বলে, এবার বল পুলিশ কখন আসবে? রিহান একটা টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বলে, পুলিশের আর হসপিটালে আসার প্রয়োজন নেই, ওনারা অপরাধীকে ধরে ফেলেছেন। রিহানের কথায় অনু টিফিন বক্স রেখে অবাক হয়ে তার দিকে তাকায়। তারপর ওর পাশে এসে বসে কৌতূহলী দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, পুলিশ অপরাধীকে ধরে ফেলেছে? কিন্তু কিভাবে আর কারা ওরা? কেন এমন করেছে? কিছু বলেছে? রিহান পা মেলে সোজা হয়ে শুয়ে চোখ বন্ধ করে বলে, একটা একটা করে প্রশ্ন কর, সব উত্তর দেব। রিহানের এমন দায়সারা ভাব দেখে অনুর ভীষণ রাগ হচ্ছে। এই মুহূর্তে তার রিহানের চুলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। এই ছেলেটা কোনো কিছুতেই সিরিয়াসলি নেয় না, অলওয়েজ এমন একটা ভাব যেন কিছুতেই ওর কিছু যায় আসে না। অনু চোখ মুখ কুঁচকে রিহানকে বলে, এই তুই তাকা আমার দিকে, এমন মরার মতো শুয়ে পড়ছিস কেন? হ্যাঁ, অদ্ভুত ছেলে তো তুই। যা তোকে যারা এভাবে মারলো তুই তাদের ব্যাপারে একটু সিরিয়াস না? ওরা কেন এসব করেছে, কার কথায় করেছে, কিছু জানিস কি তুই এসব? রিহান চোখ বন্ধ করা অবস্থায় ডানে বামে মাথা নাড়ালো। তার মানে সে কিছু জানে না। অনুর এবার রাগে শরীর রিরি করছে। পারলে এক্ষুনি এই রিহান নামের আপাতটাকে মাথায় তুলে একটা আছাড় দিত সে। অনু কোনোরকমে নিজেকে শান্ত করে রিহানকে বলে, রুহান ভাইয়া কই? থানায়। অনু পার্স থেকে তার ফোনটা বের করে রিহানকে বলে। ভাইয়া ফোন নাম্বারটা বল। রিহান এবার চোখ খুলে ভ্রু কুঁচকে তাকায়। তারপর কিছু একটা ভেবে অনুকে রুহানের নাম্বারটা দেয়। নাম্বারটা পেতেই অনু রুহানের কাছে কল লাগায়। দুটো রিং বাজতেই রুহান কলটা রিসিভ করে। হ্যালো, কে? অনু সোফায় তিহার পাশে বসতে বসতে বলে, ভাইয়া আমি অনু। অনু বলো। ভাইয়া রিহানের অপরাধীদের পুলিশ নাকি ধরে ফেলেছে। আমি এখন থানায় আছি, ওদের সামনেই। ওদের প্রত্যেককে নামে একটা একটা করে মামলা দিচ্ছি। ও আচ্ছা, ওরা এখনো কিছু বলেনি? না মানে কেন ওরা রিহানকে মারলো, কার কথায় এসব করেছে, এ ব্যাপারে কিছু বলেছে? না, পুলিশ এখনো জিজ্ঞাসাবাদ শুরু করেনি। জিজ্ঞাসাবাদ শুরু করার পর সব কিছু জানা যাবে। রুহানের কথায় অনু ভাবে সে কি বলবে কালকের কথাটা। আরাব স্যারই যে সব কিছু করেছে সেটা তো আর কেউ না জানলেও সে জানে। কিন্তু পুলিশ আরাব স্যারের লোকগুলোকে ধরলো কি করে? আরাব স্যার তো বলেছিল ওদের বাঁচাবে। তাহলে ওনারা আবার ভুল কাউকে ধরে ফেলেনি তো? কথাগুলো ভাবতেই অনুর চোখে মুখে চিন্তার ছাপ পড়ে। সে চিন্তিত হয়ে রুহানকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া, পুলিশ বুঝলো কিভাবে যে তারাই আসল অপরাধী? আরে ওরা তো সবাই নিজে থেকে এসেই আজ সকালে সারেন্ডার করেছে।
পরে পুলিশ ওদের নিয়ে হসপিটালে রিহানের কাছে আসে, যাতে রিহান ওদের আইডেন্টিফাই করতে পারে। তখন রিহানও বলে এরাই নাকি রিহানকে মেরেছিল। রিহানের জবানবন্দি পেয়েই তো সবাই শিওর হলাম। রুহানের কথা শুনে অনুর কাছে সবটা ক্লিয়ার হয়েছে। অনু বুঝেছে যে সবটাই আরাফের প্ল্যান। আরাফ তার লোকদের বাঁচানোর জন্য আগে থেকে তাদের স্যারেন্ডার করতে বলেছে, পরে নিশ্চয়ই তিনিই আবার ওদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসবেন। এমনভাবে কাজটা করেছে যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। তবে অনুও মনে মনে ঠিক করে নেয় ঠিক সময় সেও মুখ খুলবে। কথাগুলো ভেবে একটা তপ্ত নিঃশ্বাস ফেলে ফোনটা কেটে দেয় অনু। অনুদের বাসার সামনে এসে আরাফের গাড়িটা থেমে যায়। গাড়ি থেকে পারভেজ সাহেব নেমে এসে তাদের বাসাটা একবার ওপর থেকে নিচ পর্যন্ত দেখে আরাফকে বলে, চল আরাফ, তুইও আমার সাথে ভেতরে চল। আরাফ ঠোঁট দুটো প্রসারিত করে হাসল। তার এমন হাসিতে যেন তার অপরাধ বোধটা আরো প্রগাঢ় হচ্ছে। সে পারভেজ সাহেবের দিকে তাকিয়ে বলল, আজ না বিয়ে, অন্য কোনো দিন। আরাফের কথায় পারভেজ সাহেব বুঝতে পারল আরাফ কেন ভেতরে যেতে চাইছে না। আরাফের মধ্যে ভীষণ অপরাধবোধ কাজ করছে। সে এখন পারভেজ সাহেবের বাড়ির লোকদের সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারবে না। তার জন্য এতগুলো মানুষ কষ্ট পেয়েছে। তাই আরাফ মনে মনে ঠিক করে নিয়েছে আগে এই সব কিছুর পেছনে আসল অপরাধীকে সে খুঁজে বের করবে, তারপর সে পারভেজ সাহেবের পরিবারের সাথে দেখা করবে। পারভেজ সাহেব আরাফের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, যা করবি ঠান্ডা মাথায় করবি, মনে রাখবি রাগের মাথায় যাই করিস না কেন তা তোর নিজেরই ক্ষতি বয়ে আনবে। তাই সব কিছু করার আগে ভেবে চিন্তে করবি। পারভেজ সাহেবের কথায় আরাফ মুচকি হাসল। এই হাসিতেই প্রকাশ পাচ্ছে যে সে এই মুহূর্তে কতটা ক্ষুব্ধ। আজ তার চোখে মুখে এক অন্যরকম রাগ ছড়িয়ে আছে। যে রাগে সে রীতিমতো কাঁপছে, কিন্তু সেটা প্রকাশ করছে না। নিজের রাগকে কন্ট্রোল করার জন্য সে স্টিয়ারিংয়ে শক্ত করে চেপে ধরল। তারপর পারভেজ সাহেবের দিকে তাকিয়ে একটা জোরপূর্বক হাসি দিয়ে বলল, আজ আসি বিয়ে, তবে যাওয়ার আগে তোমাকে প্রমিস করে যাচ্ছি, যার কারণে তুমি এত কষ্ট পেয়েছ, যার কারণে আমি আমার বিয়েকে এত কষ্ট দিয়েছি, তাকে আমি ছাড়বো না। কথাটা বলে আরাফ গাড়ি স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে যায়। আর পারভেজ সাহেব আরাফের যাওয়ার দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, আল্লাহ, তুমি ছেলেটার সহায় হও। কথাটা বলে সে তার বাড়ির দিকে পাবড়ায়। দরজার কলিং বেলটা কাঁপা কাঁপা হাতে চাপেন তিনি। মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এতদিন পরে ওনাকে দেখে ওনার স্ত্রী আর মেয়ের কি রিয়াকশন হবে সেটাই ভাবছেন তিনি। ভাবতে ভাবতে খেয়াল করলেন এখনও কেউ এসে দরজা খুলছে না। কপাল কুঞ্চিত করলেন পারভেজ সাহেব, সাথে চোখে মুখে দেখা গেল চিন্তার ছাপ। পারভেজ সাহেব আবারও কলিং বেল চাপলেন। এবারও কেউ দরজা খুলল না। তার দুশ্চিন্তা আরও প্রগাঢ় হলো। বেশ কয়েকবার কলিং বেল চাপার পর দরজাটা কেউ খুলল। দরজার সামনে মানুষটি দেখে থমকে গেল পারভেজ সাহেব। তার প্রিয়তমার একই হাল, উস্কো খুস্কো চুল, বিষণ্ণ চোখ মুখ, গালগুলোও ভেঙে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে রাহেলা বেগম যেন অসুস্থ। তার প্রিয় মানুষটির এই করুণ অবস্থা দেখে পারভেজ সাহেবের চোখে পানি চলে এলো। তিনি শক্ত করে রাহেলা বেগমকে জড়িয়ে ধরে তার মাথায় চুমু দিলেন। সঙ্গে সঙ্গে কর্কশ গলায় রাহেলা বেগম বলে উঠল, এই কি করছো? বুড়ো বয়সে কি ভীমরতি ধরেছে? দুদিন পর নাতি নাতনির মুখ দেখ, আর এই বয়সে কি শুরু করলে বলো তো? দেখি, ছাড়ো আমায়। রাহেলা বেগমের এমন ব্যবহারে পারভেজ সাহেব অবাক হয়ে তার দিকে তাকালো। রাহেলা বেগম ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি এভাবে কি দেখছো? তারপর পারভেজ সাহেবের হাতের দিকে তাকিয়ে বলে, তুমি না বাজার করতে গিয়েছিলে? হাত দেখি ফাঁকা, বাজার কই? রাহেলা বেগমের প্রতিটা কথায় পারভেজ সাহেবের কাছে খুব বিস্ময়কর লাগছে। রাহেলা বেগম কোমরে হাত দিয়ে বলে, ও বুঝেছি, নিশ্চয়ই বাজারে গিয়ে রহমান ভাইয়ের সাথে আড্ডা জুড়ে দিয়েছিলে, তাই তুমি বাজার করতেই ভুলে গিয়েছো, তাই না? কথাটা বলে তিনি কোমর থেকে হাত নামিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আচ্ছা আচ্ছা, ভয় পেতে হবে না, আমি আজ তোমায় কিচ্ছু বলবো না। এখন চলো, ভেতরে চলো। কথাটা বলে রাহেলা বেগম পারভেজ সাহেবের হাত ধরে তাকে ভেতরে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসালেন। তারপর তিনি বললেন, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। কথাটা বলে রাহেলা বেগম রান্নাঘরের দিকে গেলেন। পারভেজ সাহেব নিজের পরিচিত রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন।
কতদিন পর আবার নিজের বাড়িতে আসলেন। অন্যরকম এক ভালো লাগা কাজ করছে তার মনে। পুরো রুমে চোখ বোলাতে গিয়ে তিনি দেখলেন তার চেয়ারের পাশে একটা খবরের কাগজ। তিনি সেটাকে তুলে দেখলেন আজকের ডেট দেওয়া। উনি মুচকে হেসে ভাবলেন অনু এখনও ঠিক মনে করে খবরের কাগজটা তার চেয়ারের পাশে রেখে যায়। এটা অনুর অভ্যাস ছিল, প্রতি সকালে তার বাবার খবরের কাগজটা তার চেয়ারের পাশে রেখে দেয়া। এই 1 বছর উনি ছিলেন না ঠিকই, কিন্তু তার মেয়ে রোজ মনে করে এই কাজটা করেছে। কথাগুলো ভাবতেই তার অনুর কথা মনে পড়ে। আসার পর থেকেই অনুকে দেখছেন না তিনি। অনু কি তাহলে বাসায় নেই? কথাগুলো ভাবতেই হঠাৎ পারভেজ সাহেবের চোখ যায় তাদের বেডের পাশে রাখা টেবিলটার দিকে। সেখানে কিছু ঔষধপত্র আর কিছু ফাইল রাখা। উনি চেয়ার থেকে উঠে গিয়ে সেগুলো দেখতে লাগলেন। ফাইলের ওপর রাহেলা বেগমের নামটা দেখে তিনি তাড়াতাড়ি খুলেন সেটা। পুরো ফাইলটা ভালোভাবে দেখার পর তার চোখ থেকে পানি পড়ে যায়। তিনি এখন বুঝতে পারছেন রাহেলার এই অদ্ভুত ব্যবহারের পেছনের কারণটা। রিহানের কেবিনের বাইরের একটা সিটে বসে আছে অনু আর তিহা। ভেতরে রিহানের ড্রেসিং চলছে। অনু এসব কাটাছেঁড়া সহ্য করতে পারে না, তাই সে তিহাকে নিয়ে বাইরে বসে আছে। শুধু বসে আছে বললে ভুল হবে, সে বসে বসে তিহাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। তিহা অনুর পাশেই মাথা নিচু করে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে তার ভীষণ মন খারাপ, কিন্তু তিহার মন খারাপের কারণটা অনু ধরতে পারছে না। তাই সে তিহার কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে দোস্ত? তখন থেকে দেখছি এরকম মন খারাপ করে বসে আছিস, আর তোর চোখ মুখগুলো কেমন ফোলা ফোলা এরকম কেন লাগছে? কি হয়েছে? আন্টি আঙ্কেল কিছু বলেছে? অনুর প্রশ্নে তিহা মাথা তুলে তার দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করে বলে, না, তেমন কিছু হয়নি। আর আজ একটু বেশি ঘুমিয়েছি তো, তাই চোখ মুখ একটু ফুলে আছে। তিহার কথা শুনে অনু তার ভ্রু যুগল কুঞ্চিত করে তিহার দিকে তাকালো। অনুর এমন চাহনিতে তিহা ভালোই বুঝতে পারছে যে অনু তার কথা বিশ্বাস করেনি। তিহা হালকা হেসে বলে, কি রে, তোর বিলিভ হচ্ছে না? সত্যি আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। অনুর ভ্রু এখনো কুঁচকানো। তিহার কথায় অনু বিরক্ত হয়ে বলে, দেখ তিহা, আমি জানি তুই খুব চাপা স্বভাবের মেয়ে, বোম মারলেও তোর পেট থেকে সহজে কথা বের করা যায় না। আর এটাও জানি এখন আমি তোর পেট থেকে গুতিয়ে গুতিয়ে কথা বের করতে হবে আমায়। বাট বিশ্বাস কর দোস্ত, আমার না এখন একদম এই গুতাগুতি মুড নাই। সো প্লিজ তুই আমাকে সবটা বল, উইদাউট এনি গুতাগুতি বলে দে সবটা। অনুর কথায় তিহা কিছু না বলে মাথা নিচু করে ফেলে। তিহা বুঝতে পারছে না যে অনুকে সবটা কি করে বলবে। সব কিছু জানার পর অনু কি রিয়াকশন দেবে সেটা নিয়েও চিন্তিত সে। কিন্তু না বলেও যে থাকতে পারছে না, এই মুহূর্তে ভীষণ দুটনায় পড়ে গেছে সে। অনু খেয়াল করেছে তিহা বসে বসে তার 2 হাত মুচড়ামুচড়ি করছে আর ভ্রু কুচকে কি যেন ভাবছে। তিহার হাবভাবে অনু বেশ বুঝতে পারছে তিহা তাকে কিছু বলতে চেয়েও বলতে পারছে না। অনু কিছু আন্দাজ করতে পেরে তিহার হাত দুটো তার হাতের মধ্যে নিয়ে বলে, দোস্ত তুই কি কোনোভাবে কারো প্রেমে টেমে পড়েছিস? অনুর প্রশ্নে তিহা হকচকিয়ে তার দিকে তাকায়। তারপর ছোট্ট একটা ঢোক গিলে অপর নিজ মাথা নাড়ায়। তার মানে তিহা সত্যিই কারো প্রেমে পড়েছে। তিহার হ্যাঁ সূচক জবাব দেখে অনু তো পুরো হ্যাং মেরে তিহার দিকে তাকিয়ে আছে। তিহাকে খুব ভালো করে চেনে অনু। খুব চুপচাপ আর শান্ত স্বভাবের মেয়ে তিহা। ভালোভাবে আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথাই বলেনি, সেই মেয়ে আজ কারো প্রেমে পড়েছে ভাবতেই অবাক হয় অনু। তবে খুশিও হয় ভীষণ। অনু আর রুমি সব সময় চাইতো তিহা যেন তার এই গুরুগম্ভীরপনা কাটিয়ে একটা প্রেমে পড়ে, কিন্তু তিহা বরাবরই এসব কিছুকে ইগনোর করে এসেছে। আজ তাই এই কথা শুনে অনু খুশিতে 32 পাটি দাঁত কেলিয়ে বলে, তা সেই ভাগ্যবান ব্যক্তিটা কে সুরি, যে তোমার মতো এমন একজন মহান নারীর ভালোবাসা পেতে যাচ্ছে? অনুর প্রশ্নে তিহার মুখটা আবারও চুপসে যায়। সে কি করে বলবে যে সেই মানুষটা আর কেউ না, সে হলো রিহান। রিহানকেই যে তিহা ভীষণ ভালোবেসে ফেলেছে। কখন কিভাবে তার প্রেমে পড়ে গিয়েছে সেটা তার নিজেরও জানা নেই, কিন্তু তিহার মনে প্রচণ্ড ভয় ঘিরে ধরেছে। রিহান তো অনুকে ভালোবাসে, সে কি কখনো তিহাকে মেনে নেবে? কখনো কি অনুকে ভুলে তিহাকে গ্রহণ করবে?
মনে হাজারো ভাবনা উকি দিচ্ছে তার। অনুর হঠাৎ ধাক্কায় তিহা ভাবনার জগৎ থেকে ফিরে আসে। তিহা কিছু বলছে না দেখে অনু বিরক্ত হয়ে তাকে জিজ্ঞেস করে, কিন্তু কিছু বলছিস না কেন? কে সে? আমাদের ভার্সিটি কেউ নাকি তোর রিলেটিভের মধ্যে কেউ একজন? বল না কে সে? তিহা কিছুক্ষণ চুপ থেকে কাঁপা কাঁপা গলায় বলে, রিহান। রিহানের নাম শুনে অনু থমকে যায়। অনু বুঝতে পারছে না তার এখন কি রিয়াকশন দেওয়া উচিত। সে খুশি হবে নাকি আবার অবাক হবে সেটাই বুঝতে পারছে না। অনু বড় বড় চোখ করে তিহার দিকে তাকিয়ে বলে, রিহান? তুই রিহানকে ভালোবাসিস? তিহা আবারও ভয়ে ভয়ে ওপর নিচ মাথা নাড়ায়। তা দেখে অনু দু হাত দিয়ে মুখ চেপে বলে, কি? সিরিয়াসলি তুই রিহানকে লাভ করিস? আমি তো ভাবতেই পারছি না, এই কথা আমাদের আগে কেন বলিসনি? তিহা কাঁদো কাঁদো মুখ করে বলে। রিহান তো তোকে লাভ করে। অনু দাঁত কেলিয়ে তিহার দু কাঁধ ঝাঁকিয়ে বলে, আরে দোস্ত, রিহান কাকে লাভ করে সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো তুই রিহানকে লাভ করিস কিনা। আর এখানে সবচেয়ে বড় কথা হলো আমি তো আর রিহানকে লাভ করি না, সো নো টেনশন। তুই শুধু দেখে যা আমি আর রুবি কিভাবে তোদের মধ্যে সেটিং করিয়ে দিই। হ্যাঁ। অনুর কথা শুনে তিহা খুশিতে অনুকে জড়িয়ে ধরে বলে, সত্যি দোস্ত? সত্যি। তারপর অনু কিছু একটা ভেবে তিহাকে নিজের থেকে ছাড়িয়ে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, এই জন্যই কাল থেকে তোর মন খারাপ আর চোখ মুখের এই অবস্থা। তুই কান্না করেছিস তাই না? তিহা কিছু বলার আগে অনু মুখে হাত দিয়ে অবাক হয়ে বলে, আল্লাহ, আমি তো ভাবতেই পারছি না আমাদের এই নিরামিষ বান্ধবী কবে এতটা আমিষ হয়ে গেল যে সে তার প্রেমিক পুরুষের জোরে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ভাবা যায়? অনুর কথা শুনে তিহা অনুর হাতে চর মেরে বলে, এই জন্যই না তোদের মতো হারামিদের কিছু বলতে চাই না। ঠিকই সব কথা গুটিয়ে গুটিয়ে পেট থেকে বের করে নিস, আর তারপর শুরু হয় এই কথা নিয়ে চিট করা। অনু দু হাত ঘষে বাঁকা হাসি দিয়ে বলে, বাছা ধন, তোমাকে জ্বালানোর অনেক বড় এক উপায় পেয়ে গিয়েছি। আগে রুবিটা আসুক, তারপর দেখোই না টিচ কাকে বলে, কত প্রকার কি কি বোঝা যাবে সব। কথাটা বলেই অনু হুহা করে হেসে দেয়। আর তিহা অসহায়ের মতো করে তার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এদের কাছে কিছু বলা আর বিনা দোষে ফাঁসিতে চড়া একই। বিছানার এক কোণে চুপটি করে বসে আছে অনুর বাবা পারভেজ আহমেদ। বেশ শান্ত আর গভীর দৃষ্টি তার। অনুর মা রাহেলা বেগম তখন থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকেই দেখে যাচ্ছেন। এবার বেশ বিরক্ত হচ্ছেন উনি। তাও চুপচাপ তার স্বামীর দিকে তাকিয়ে আছেন। এই মুহূর্তে মনে হচ্ছে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ তার, এটাতেই সম্পূর্ণ মনোযোগ দিতে হবে তাকে। পারভেজ সাহেব বেশ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে ওঠে, রাহু, অনু কোথায়? রাহেলা বেগম কিছু বলতে গিয়েও থেমে যায়। তারপর অবাক দৃষ্টিতে পারভেজ সাহেবের দিকে তাকিয়ে বলে, কি বললে তুমি? পারভেজ সাহেব রাহেলা বেগমের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, কেন শোনোনি? রাহু বলেছি, এত অবাক হওয়ার কি আছে? তোমাকে তো আমি এই নামেই ডাকি। পারভেজ সাহেবের কথায় রাহেলা বেগম মাথা নিচু করে অভিমানী সুরে বলল, তা তো ডাকতেই বিয়ের পর পর আদর করে আমাকে রাহু বলে ডাকতে, কিন্তু যখন অনু হলো তখন দেখে তো আর আমাকে এই নামে ডাকোইনি, শুধু সব সময় অনুর মা ডেকেছো। পারভেজ সাহেব তার বউয়ের এই বাচ্চা বাচ্চা অভিমানগুলো দেখে মুচকে হেসে তাকে এক হাতে জড়িয়ে ধরে বলেন, আচ্ছা তাই বুঝি? এজন্য আমার বউটা খুব অভিমান হয়েছে বুঝি? রাহেলা বেগম শাড়ির এক পাশ ধরে সেটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলে, হয়েছেই তো। এখন তো বয়স বেড়েছে, বুড়ি হয়ে গেছি, তাই তো ভালোবাসাও কমে গেছে, তাই না? রাহেলা বেগমের কথা শুনে তিনি তার মাথায় আলতো করে চুমু দিয়ে বলে, ভালোবাসার কোনো বয়স হয় না রাহু। আমি তোমাকে আগেও যতটা ভালোবাসতাম এখনো ততটাই ভালোবাসি। বয়সের বাড়ার সাথে সাথে ভালোবাসা কমছে না, বই কি বাড়ছে। রাহেলা বেগম লজ্জায় মুখ ঢেকে বলে। আচ্ছা হয়েছে, আর লজ্জা দিও না তো। পারভেজ সাহেবও মুচকি হাসল। তারপর আবার রাহেলা বেগমকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই কেউ কলিং বেল চাপে। রাহেলা বেগম সোজা হয়ে বসে বলে, ওই অনু এলো বোধ হয়, দাঁড়াও আমি দরজা খুলে দিয়ে আসি। রাহেলা বেগম দরজা খুলে দরজার বাইরে কিছু লোকজনকে দেখে জিজ্ঞেস করে, কারা আপনারা?
দরজার বাইরে থাকা মানুষগুলো রাহেলা বেগমের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সোজা তাদের রুমের ভেতর ঢুকে পড়ে। পারভেজ সাহেব এতগুলো ছেলেকে একসাথে দেখে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, কারা তোমরা? কিন্তু ছেলেগুলো এখনও কোনো উত্তর না দিয়ে পারভেজ সাহেবের মুখে একটা রুমাল চেপে ধরে তাকে সেন্সলেস করে দেয়। তারপর তাকে দুজন ধরে রুম থেকে বের করছিল। স্বামীর এমন অবস্থা দেখে রাহেলা বেগম চিৎকার করে উঠে বলে, এই, তোমরা আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো ওকে, ছাড়ো বলছি। কথাটা বলেই একটা ছেলের জ্যাকেট ধরে টানছিলেন তিনি। তখনই ছেলেটা নিজেকে ছাড়ানোর জন্য রাহেলা বেগমকে ধাক্কা মারে, আর ওই ছেলের ধাক্কায় তাল সামলাতে না পেরে সোফার হাতলের সাথে মাথায় আঘাত পেয়ে উনি সেখানেই সেন্সলেস হয়ে যায়। ওই ছেলেগুলাও ততক্ষণে পারভেজ সাহেবকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বিকালের দিকে বাসায় ফিরে অনু। বাসার মেইন গেটের দরজাটা এভাবে হয়ে খুলে থাকতে দেখে বেশ অবাক হয়ে সে ধীর পায়ে বাসার ভেতর প্রবেশ করে। তারপর একবার মা বলে ডাক দেয়। কোনো জবাব না পাওয়ায় অনু তার মায়ের রুমে প্রবেশ করে। মায়ের রুমে গিয়ে দেখে তার মা সেন্সলেস হয়ে মাটিতে পড়ে আছে। এই দৃশ্য দেখা মাত্রই সে মা বলে চিৎকার করে ওঠে। অনু দৌড়ে তার মায়ের কাছে গিয়ে মায়ের মাথাটা তুলে নিজের কোলের ওপর রেখে চিৎকার করে মা মা বলে ডাকতে থাকে। কিন্তু অনুর মা কোনো সাড়া দিচ্ছে না। অনু ভীষণ ঘাবড়ে যায়। ভয়ে তার হাত পা কাঁপছে, কপাল বেয়ে ঘাম পড়ছে। বারবার ভাবছে তার মায়ের কিছু হয়ে গেল না তো। নিজেকে শক্ত করে অনু আস্তে আস্তে ধরে রাহেলা বেগমকে বিছানায় শুইয়ে দেয়। তারপর এক গ্লাস পানি এনে তার চোখে মুখে পানির ছিটা দেয়, কিন্তু তাতেও হুঁশ ফিরছে না দেখে রাহেলা বেগমের ভ্রুর ওপর অনু বৃদ্ধা আঙ্গুল দিয়ে জোরে চাপ দেয়। আর তার কিছুক্ষণ বাদেই অনুর মা মিট মিট করে চোখ খোলে। চোখ খুলে অনুকে দেখে তিনি ধরফড়িয়ে উঠে বসে চিৎকার করে বলতে শুরু করেন, অনু, ওরা তোর বাবাকে নিয়ে গেছে। অনু, ওরা তোর বাবাকে তুলে নিয়ে গেছে। তোর বাবাকে বাঁচা অনু, তোর বাবাকে বাঁচা। অনু তার মাকে জড়িয়ে ধরে বলে, কারা মা? কারা এসেছিল আমাদের বাসায়? তোমারই বা কি হয়েছিল? অনুর মা অনুর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শুধু এক কথাই বলে যাচ্ছেন যে তোর বাবাকে তুলে নিয়ে গিয়েছে, তোর বাবাকে বাঁচা। অনু ভেবেছে অন্য দিনগুলোর মতো আজও তার মা পাগলামি করছে। তাই সে মাকে ঘুম পাড়ানোর জন্য একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। ডাক্তার বলেছিল যখনই উনি উত্তেজিত হবেন তখনই যেন ঘুমের ইঞ্জেকশনটা দিয়ে দেয়, নয়তো আবার ওনার মাইন্ড সিনড্রোম অ্যাটাক হবে। অনুর বাবা যখন হারিয়ে যায় তখনই সেই প্রেশার সহ্য করতে না পেরে অনুর মা মাইন্ড স্ট্রোক করে। তারপর থেকেই তিনি এতটা অসুস্থ। ডাক্তার ওনাকে ফুললি বেড রেস্টে থাকতে বলেছেন, আর বলেছে আর যেন উনি এভাবে উত্তেজিত না হয়, না হলে পরের বার ওনার ব্রেন স্ট্রোকও হতে পারে। সেই ভয়ে সবসময় আড়ষ্ট থাকে অনু। তাই রাত দিন সে তার মায়ের পাশে পাশে থাকে, আর তিনি যেটুকু বোঝেন অনুও তাকে সেটুকু বুঝিয়ে বলে যে তার বাবা বাজারে গিয়েছে, খুব তাড়াতাড়ি তিনি বাজার থেকে ফিরে আসবেন। অনুর মাও অনুর কথা মেনে নিত। এতদিন তো ভালোই যাচ্ছিল, কিন্তু আজ হঠাৎ কি হলো যে মা আবার আগের মতো উত্তেজিত হয়ে উঠলেন? আর বাবাকে কেউ ধরে নিয়ে গিয়েছে, এই কথাই বা কেন বলছেন উনি? অনু মনে মনে এসব ভাবছে আর তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, অথচ সে জানেও না তার বাবা তাদের মাঝে ফিরে এসেও আবার হারিয়ে গিয়েছে। মাগরিবের আজানের ধ্বনি কানে যেতেই চোখ খুলে অনু। মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে তার চোখ লেগে গিয়েছে সেটা সে টেরই পায়নি। অনু তাকিয়ে দেখলো তার মা গভীর ঘুমে মগ্ন। তাই সে ধীর পায়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। নিজের অফিস রুমের চেয়ারে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে আনোয়ার মোহাম্মদ। চোখে মুখে তার চিন্তার ছাপ। তখনই তার ফোনটা বেজে উঠল। তিনি তড়িঘড়ি করে তার ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে উঠল, স্যার, আপনার কথা মতো কাজ হয়ে গিয়েছে। কথাটা শুনে আনোয়ার সাহেব তার চেয়ারটায় আবার হেলান দিয়ে বসে ফোনের ওপাশের লোকটাকে বললেন, গুড। এখন একে এমনভাবে লুকিয়ে রাখো যেন কাকপক্ষীও টের না পায় যে কোথায় আছে সে। আর একটা কথা, খবরদার যদি এসব কোনো কথা আরাফের
কানে যায় তো তোমাদের একটাকেও আমি আস্ত রাখবো না, বুঝতে পেরেছো? ওপাশে থাকা লোকটা ভীত কণ্ঠে বলে। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, রাখো। কথাটা বলে উনি কলটা কেটে দিলেন। তারপর একটা পৈশাসিক হাসি দিয়ে বললেন, তুই কি ভেবেছিলি তুই মুক্ত হয়ে গেছিস, এখন আর কেউ তোর কিছু করতে পারবে না? একদম ভুল ভেবেছিস। তুই আমার কথা পুলিশকে বলবি, তাই না? আগে তো আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দেখা, তারপর না অন্য কিছু। কথাগুলো নিজের সাথে বলে জোরে জোরে হাসতে আরম্ভ করে আনোয়ার মোহাম্মদ। আর এইদিকে দরজার বাইরে দাঁড়িয়ে তার সব কথা শুনেছে আরাফ। পারভেজ সাহেবকে নামিয়ে দিয়ে সে দ্রুত তার বাবার অফিসে এসেছিল তার কাছে জানতে চাওয়ার জন্য যে কেন তিনি তাকে দিয়ে এসব করিয়েছেন। কেন বলেননি এই লোকটাই তার পিএ, আর কিসের শত্রুতা তার পিএর সাথে। এইসব কিছুর জবাবদিহি নেওয়ার জন্যই আরাফ তার বাবার অফিসে ছুটে এসেছিল। কিন্তু ক্যাবিনেট ঢুকতেই সে এসব শুনতে পায়, যার ফলে সে আর ক্যাবিনেট ঢুকে দ্রুত সেখান থেকে বেরিয়ে পারভেজ সাহেবের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নামাজ পড়ে শুয়ে শুয়ে বই পড়ছিল অনু। তার এই একলা জীবনের সঙ্গী এই বই। ভীষণ ভালোবাসে সে বই পড়তে। আর হুমায়ুন আহমেদ স্যারের তার প্রিয় লেখক। এই মুহূর্তে সে স্যারের লেখা হিমু বইটা পড়ছে। এই নিয়ে যে সে এটা কতবার পড়েছে তা তার হিসাব নেই। তবুও যেন এই বইটা নেশা কাটিয়ে উঠতে পারে না অনু। যখনই বইটা পড়তে শুরু করে তখনই এর মধ্যে নিজেকে পুরোপুরি ডুবিয়ে দেয়। পড়তে পড়তে বইটা তার বুকের ওপর রেখে সেটাকে জড়িয়ে ধরে অনু মনে মনে ভাবে, তার লাইফেও যদি একটা হিমু আসতো তাহলে কি খুব খারাপ হতো। পরক্ষণে আবার ভাবে, না, খারাপ হবে কেন, বরং ভালোই হতো। সেও তার হিমুর রূপা হতে পারত। তবে তার মধ্যে কি রূপার মতো সেই ধৈর্য শক্তি আর ভালোবাসাটা আছে যে তার প্রিয় মানুষটার জন্য যুগের পর যুগ অপেক্ষার প্রহর গুণে কাটিয়ে দিতে পারবে? কি জানি, এর উত্তর তার জানা নেই। তবে সে এতটুকু জানে আল্লাহ যেই মানুষটার বাম পাজরের হাড় থেকে তাকে বানিয়েছে সেই মানুষটাকে সে ভীষণ ভালোবাসবে। অনু যখন সম্পূর্ণ তার ভাবনা নিয়ে ব্যস্ত তখনই তাদের বাসার কলিং বেলটা বেজে ওঠে। হঠাৎ কলিং বেলের শব্দে অনু ধরফরিয়ে উঠে বসে। এদিক ওদিক তাকিয়ে মুখটা উঁচু করে বুকে থুথু করে। তারপর আস্তে আস্তে উঠে দরজাটা খোলে। দরজার সামনের মানুষটিকে দেখে অনুর চোখ এত বড় বড় চোখ করে তাকিয়েছে যে আর একটু হলেই তার চোখ বেরিয়ে আসবে। দরজা খোলার পর আরাফ দরজার সামনে অনুকে দেখে হকচকিয়ে ওঠে। সে মনে মনে ভাবে অনু এখানে কি করছে, আর ওইদিকে অনুও ভাবছে আরাফ কেন ওদের বাসায় এসেছে। দুজনেই দুজনার দিকে তাকিয়ে একই কথা ভাবছে। হঠাৎ আরাফ অনুকে বলে, তুমি এখানে? আরাফের কথায় অনু বেশ বিরক্ত হয়। তার বাড়িতে সে থাকবে না তো অন্য কেউ থাকবে? যত সব আজাইরা প্রশ্ন। বিরক্ত ঠেলে দিয়ে অনু বলে ওঠে, স্যার এটা তো আমার বাসা, আমি এখানেই থাকি, কিন্তু স্যার আপনি এখানে কেন? অনুর কথায় যেন আরাফ হ্যাং হয়ে গেছে। অনুর বাসা মানে সে এখানে থাকে, আর পিয়ে পিয়ে এখানে থাকে, তার মানে অন্য কেউ না, অনুই তার পিয়ের মেয়ে। কথাগুলো ভাবতেই আরাফ খুব অবাক হয়। তারপর সে কাপা কাপা গলায় অনুকে বলে, তুমি কি পারভেজ আহমেদের মেয়ে? অনু অবাক চোখে তাকায়। আরাফ তার বাবার নাম জানলো কিভাবে? আরাফ কি তার বাবাকে কোনোভাবে চেনে? কিছুক্ষণ ভাবার পর অনু বলে, জি স্যার, আমি পারভেজ আহমেদের মেয়ে। স্যার আপনি কি আমার বাবাকে চেনেন? অনুর কথা শুনে আরাফের নিজের অপর ভীষণ রাগ হচ্ছে। কি করলো সে? না চাইতেও অনুকে এতটা কষ্ট দিয়ে ফেলল। অনু যদি জানতে পারে যে এই 1 বছর যাবৎ আরাফই তার বাবাকে আটকে রেখেছিল তাহলে সে কোনো দিনও আরাফকে মাফ করবে না। কথাগুলো ভাবতেই আরাফের মনে অনুকে হারিয়ে ফেলার ভয় ঢুকে যায়। সে মনে মনে ভাবছে তার এই ভুলের জন্য সে অনুকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে না তো? এইদিকে অনু আরাফকে দেখছে যে কিনা খুব অস্থির অস্থির করছে। অনু কিছুই বুঝতে পারছে না যে আরাফের কি হয়েছে, কেন সে এমন করছে। তার এই বাড়িতে আসার কারণটাও অনু বুঝতে পারছে না। তাই সে আরাফকে জিজ্ঞেস করে, স্যার কি হয়েছে? আপনাকে এত অস্থির কেন দেখাচ্ছে? আর আপনি ভেতরে আসুন, বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? অনুর কথায় আরাফ তার দিকে তাকায়। তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে অনুকে বলে,
তোমার বাবা বাসায় আছেন না? আরাফের এই প্রশ্নে অনুর মন খারাপ হয়ে যায়। সে মাথা নিচু করে মন খারাপ করে বলে। না স্যার। অনুর কথায় আরাফ তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে। তাহলে কোথায়? অনু এবার চোখ তুলে তাকায়। তারপর আরাফকে বিষণ্ণ গলায় বলে। স্যার, আমার বাবা 1 বছর ধরে মিসিং, এখনো তাকে আমরা খুঁজে পাইনি। অনুর কথায় আরাফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এসব কি বলছে অনু? কিছুক্ষণ আগে না আরাফ নিজে তাকে এই বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল? তাহলে পিয়ে এখন বাড়িতে নেই মানে কি? তার তো এখানে থাকার কথা। আরাফ অবাক হয়ে অনুকে জিজ্ঞেস করে। বাসায় আন্টি মানে তোমার আম্মু আছে না? জি স্যার আছেন, তবে তিনি অসুস্থ। বাবার হঠাৎ হারিয়ে যাওয়াটা আম্মু মেনে নিতে না পেরে মাইন্ড স্ট্রোক করেছিল। তারপর থেকেই মা ভীষণ দুর্বল হয়ে পড়ে। মা শুধু একটা কথাই ভাবে যে বাবা বাজার করতে গিয়েছে, বাবা আবার বাজার থেকে ফিরে আসবে। মায়ের মস্তিষ্ক এই এক কথা ছাড়া আর অন্য কিছু ভাবে না। সবসময় এক কথাই বলে, বাবা বাজারে গিয়েছে, তার বাজার শেষ করে বাসায় ফিরবেন আবার। কিন্তু এখনো ফেরেননি উনি। তবে আজ আমি রিহানের জন্য খাবার নিয়ে হসপিটালে গিয়েছিলাম। সেখান থেকে এসে দেখি মা সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছে। মাকে এইভাবে দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর সেন্স আসার পর থেকেই উনি শুধু বলছেন বাবাকে নাকি কারা তুলে নিয়ে গিয়েছে। এই 1 বছরে মা এই কথা আর কখনোই বলেনি, কিন্তু আজ কেন উনি বারবার এই কথাটা বলছেন আমি বুঝতে পারছি না। আমি যখন বাসায় ছিলাম না তখন কি বা কিছু হয়েছিল কিনা আমি কিছুই বুঝতে পারছি না। অনুর কথা শুনে আরাফের কাছে সবটা ক্লিয়ার হয়েছে। অনুর বাবা বাসায় এসেছিল ঠিকই, কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। এর আগেই কেউ ওনাকে কিডন্যাপ করে। আর সে আর কেউ না, আরাফের বাবা আনোয়ার মোহাম্মদ। আর যেহেতু অনু হসপিটালে ছিল, তাই এসব কিছু অনু না দেখলেও তার মা দেখেছে। আরাফের সারা শরীর রাগে কাঁপছে। সে বুঝতে পারছে না কেন তার বাবা এমন করছে। কি চায় উনি? আর পিয়ে বা তার বাবার সম্পর্কে কি এমন পুলিশকে বলার ভয় দেখিয়েছে? কি করেছে তার বাবা? আরাফের মাথায় কিছুই আসছে না। তবে এইটুকু বুঝতে পারছে, একটু আগে তার বাবা যে লোকটাকে লুকানোর কথা বলছিল সেটা আর কেউ না, অনুর বাবাই। আরাফের তার বাবার ওপর ভীষণ রাগ হচ্ছে। রাগে সে তার হাত দুটো মুষ্টিবদ্ধ করে। কপাল ছুঁয়ে ঘাম পড়ছে তার। বৃদ্ধা আঙ্গুল দিয়ে সেই ঘামটা ঝেড়ে ফেলে সেখান থেকে হন হন করে বেরিয়ে যায় আরাফ। আর এতক্ষণ যাবৎ ঘটে যাওয়া সব কিছুই অনুর মাথার ওপর দিয়ে গিয়েছে। আরাফ কেন এসেছিল? আরাফ তার বাবাকে কিভাবে চেনে? এইভাবে হুট করে আরাফ রেগে গেল কেন? এরকম নানা প্রশ্ন অনুর মাথায় ঘুরপাক খাচ্ছে। সে ভ্রুকুচকে দরজাটা লাগিয়ে দিয়ে নিজের রুমে চলে আসে। বসে বসে আরাফের কথাই ভাবছে সে। আজ আরাফকে অন্যরকম লাগছিল। ভার্সিটিতে গেলে যেমন টিপটপ ভাবটা আরাফের মধ্যে থাকে, আজ সেই ভাবটা আরাফের মধ্যে দেখেনি সে। চুলগুলো উস্কো খুস্কো হয়েছিল, চেহারাটাও বেশ মলিন হয়েছিল। যে মানুষটা সবসময় খুব পরিপাটি হয়ে থাকে, আজ সেই মানুষটাকে বেশ অগোছালো লাগছিল অনুর কাছে। গলার টাইটা লুজ করে গলায় ঝুলেছিল। শার্টের প্রথম দুটো বোতাম খোলা। শার্টের এক পাশ প্যান্টে গোজা তো অন্য পাশ বের করা। হাতা দুটোও ঠিক ছিল না। একটা হাত কুনি অবধি ফোল্ড করা ছিল আর অন্য হাতটা কবজি অবধি ঝুলেছিল। আরাফের চোখ মুখ বারবার জানান দিচ্ছিল যে সে খুব টেনশনে আছে, যেন কোনো কিছুতেই সে শান্তি পাচ্ছিল না। খুব অস্থির অস্থির লাগছিল তাকে। কি এমন হয়েছে আরাফের যার জন্য হঠাৎ করেই তার এই হাল হয়ে গিয়েছে? কোন ব্যাপার নিয়ে তিনি এত টেন্স? বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ভ্রুকুচকে কথাগুলো ভাবছে অনু। তখনই তার চোখ যায় তার বারান্দার সামনে সোডিয়াম আলো ঘেরা রাস্তাটার দিকে, যেখানে দুজন বৃদ্ধ বৃদ্ধাকে দেখতে পাচ্ছে সে। বোধহয় সন্ধ্যার হাঁটা শেষে বাড়ি ফিরছেন তারা। অনু অবাক চোখে তাদের দেখছে। বার্ধক্যের ভারে দুজনেই নুয়ে আছে। কচ্ছপের মতো ধীর পায়ে এগোচ্ছে দুজন। কিছুটা পথ যেয়ে থেমে যায় দুজন। তারপর কিছুক্ষণ জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে আবারও হাঁটা শুরু করে। তবে সব থেকে ভালো লাগার বিষয়টা হলো তারা দুজনের হাতটা শক্ত করে ধরে আছে। অনু মুচকি হেসে বলে, এই বয়সে তো এই দুইজনই দুজনের সঙ্গী। তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, সত্যি বাবা ঠিক বলতো, সত্যিকারের ভালোবাসাগুলো বয়স
আর সময়ের সাথে সাথে কমে যায় না, বরং বৃদ্ধি পায়। ভার্সিটির ক্যান্টিনে বসে আছে অনু, তিহা আর রুমি। এই মুহূর্তে তিহা অনু আর রুমির ওপর প্রচুর বিরক্ত, কারণ অনু রুমিকে কালকের কথাগুলো বলেছে যে তিহা রিয়ানকে ভালোবাসে। রুমি গালে হাত দিয়ে বড় বড় চোখ করে অনুর কথাগুলো গলধারণ করছে, আর অনুও অনুর গল বলে যাচ্ছে। কালকে তিহা ওকে যেটুকু বলেছে অনু শুধু সেটুকুই বলছে না, বরং তিহার বলা কথার সাথে আরো মশলা মাখিয়ে তারপর সেটা রুমিকে বলছে। তাই তিহা বেশ বিরক্ত নিয়ে তাদেরকে দেখছে। এই মুহূর্তে তার ইচ্ছে করছে এই দুটোকে পচা ডিমের স্যুপ খাওয়াতে। বেশ কিছুক্ষণ অনুর বকর বকর শোনার পর তিহা উঠে দাঁড়িয়ে বলে, দুই হাত দেখিয়ে বলে, ব্যাস অনেক হয়েছে, তুই অনেক বলেছিস শোনো, এবার দয়া করে থাম। আর রুমি, তোকে বলি, এমনভাবে ওর কথাগুলো শুনছিস যেন ও তোর মৃত্যুর পরোয়ানা পড়ে শোনাচ্ছি। যত সব গবেট মার্কা কথাবার্তা। হ্যাঁ, আমি রিহানকে ভালোবাসি, তার মানে এই না যে এখন এই কথা নিয়ে তোরা এক একজন হাপিত্তেশ করে মারা যাবি। আমি তো কথাটা শেষ করার আগেই তিহা সামনের দিকে তাকিয়ে থমকে যায়। হঠাৎ তিহা চুপ হয়ে যাওয়ায় অনু আর রুমি তিহার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকিয়ে দেখে তাদের পেছনে ক্যান্টিনের দরজার সামনে দু পকেটে হাত রেখে রিহান দাঁড়িয়ে আছে। রিহানকে দেখে তারা তিনজনই অবাক হয়। তার হাত পায়ের ব্যান্ডেজ না থাকলেও মাথায় এখনও ব্যান্ডেজ করা। তার এই অবস্থায় সে ভার্সিটিতে কেন এলো? রিহানকে দেখে অনু বিরক্ত হলেও তিহা ভীত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে তার বলা কথাগুলো রিহান শুনে ফেলেনি তো। বেশ কিছুক্ষণ দরজার সামনে ওভাবেই দাঁড়িয়ে থেকে রিহান তাদের সামনে আসে। তারপর তিহার দিকে একবার তাকিয়ে তার পাশের চেয়ারটা টেনে বসে পড়ে। তিহা খুব অবাক হয়। অনুর পাশে জায়গা রেখেও রিহান তার পাশে বসেছে। ব্যাপারটা এই মুহূর্তে তিহাকে বেশ আনন্দ দিচ্ছে, কিন্তু তার এই আনন্দটা বেশিক্ষণ টিকতে না দিয়ে রিহান অনুকে বলে ওঠে, কি খবর সুইটহার্ট? অনু ভ্রু কুঁচকে বলে, তুই এই অবস্থায় ভার্সিটিতে এলি কেন? রিহান দুহাত পেছনে নিয়ে চেয়ারের সাথে হেলান দিয়ে বলে, তোকে খুব মিস করছিলাম, তাই দেখতে চলে এলাম। রিহানের কথা শুনে অনু বিরক্ত হলেও তিহা কষ্ট পেয়েছে। নিজের কষ্টটা কাউকে বুঝতে না দিয়ে তিহা বলে ওঠে, তোরা বসে কথা বল, আমি একটু আসছি। কথাটা বলেই তিহা যেতে নিলেই রিহান তার হাত ধরে ফেলে। তারপর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? রিহানের ছোঁয়ায় তিহা চমকে ওঠে। এই প্রথম তাকে কোনো পুরুষ ছুঁয়েছে, তাও আবার সেই মানুষটা যাকে সে ভীষণ ভালোবাসে। তিহাকে চুপ থাকতে দেখে রিহান অনুর দিকে তাকিয়ে বিরক্ত স্বরে বলে, তোর এই বান্ধবীকে নিয়ে না তার জামাই দেখবি, ব্যাপক সমস্যায় পড়বে। একে তো দেখছি একটা প্রশ্ন করলে 1 ঘন্টা লাগে উত্তর দিতে। তারপর তিহার দিকে তাকিয়ে বলে ওঠে, কিরে, এইভাবে হ্যাপলাকান্তের মতো তাকিয়ে আছিস কেন? কিছু বল, কোথায় যাচ্ছিলি? রিহানের কথায় তিহা এবার লজ্জা পেয়ে যায়। সে রিহানের থেকে নিজের হাতটা ছাড়িয়ে আমতা আমতা করে বলে, না মানে লাইব্রেরিতে যাচ্ছিলাম। তিহার কথা রিহান ভ্রু কুঁচকায়, তারপর বাঁকা হাসি দিয়ে বলে, এত পড়াশোনা করে কি করবি? বিদ্যাসাগরের বউ হওয়ার ইচ্ছে আছে নাকি? রিহানের কথায় রুমি দাঁত কেলিয়ে হেসে দিয়ে মুখ ফসকে বলে ফেলে, না, তবে ওর তোর বউ হওয়ার শখ আছে। কথাটা বলার সঙ্গে সঙ্গে তিহা আর অনু রুমির দিকে চোখ গরম করে তাকায়। তাদের তাকানোর ধরন দেখে রুমি ছোট্ট একটা ঠোক গেলে বলে, না মানে তিহা ভালোভাবে পড়াশোনা করছে, যেন অন্তত তোর মতো জামাই ওর ভাগ্যে না জুটে। রুমির কথা শুনে রিহান দাঁতে দাঁত চেপে বলে, কেন রে, আমি কি জামাই হিসেবে খুব খারাপ নাকি? রিহানের কথা শুনে অনু হেসে বলে, প্রচন্ড খারাপ। রিহান মুখ ঘুরিয়ে বলে, আমার মতো পোলারে জামাই হিসেবে পেতে গেলে ভাগ্য লাগে। ভাগ্য যা তোমাকে মতো মাইয়া ঘর নাই। আমার বউরে তো আমি রাজরানী বানায় রাখবো। রিহানের কথায় তিহা মুচকি হাসে। তার এই হাসি আর কারো চোখে না পড়লেও অনুর চোখে ঠিকই পড়েছে। অনু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রিহানকে বলে, এই রিহান, তুই আজকে বিকেলে ফ্রি আছিস? আমার তোর সাথে কিছু জরুরি কথা আছে। রিহান মৃদু হেসে বলে, তোর জন্য এই রিহান অলওয়েজ ফ্রি। অনু ও মুচকি হাসল।
তবে অনুর কথায় তিহা তার দিকে ভীত দৃষ্টিতে তাকায়। অনু রিহানকে কি এমন কথা বলতে চাইছে, আবার বলে দেবে না তো যে সে রিহানকে ভালোবাসে? তখন দরজার সামনে দাঁড়িয়ে তিহার কোনো কথাই রিহান শোনেনি। শুনলে নিশ্চয়ই এত স্বাভাবিকভাবে কথা বলতো না, কোনো না কোনো রিয়াক্ট করতোই। অনু তিহার দিকে তাকিয়ে দেখে সে চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে আছে। অনু সেটা দেখে মুচকি হেসে হালকা করে চোখের পলক ফেলে তাকে শান্ত হতে বলে। অনুর ইশারায় তিহাও কিছুটা আশ্বস্ত পায়। বেশ কিছুক্ষণ ক্যান্টিনে বসে আড্ডা দিয়ে তারা তাদের ক্লাসে চলে যায়। তবে আজ অনু একটা জিনিস খেয়াল করেছে যে আরাফ আজ ভার্সিটিতে আসেনি। তাদের প্রথম ক্লাসটা আজ অন্য টিচার নিয়েছে। এই 1 বছরে এই প্রথম সে আরাফকে ভার্সিটিতে দেখছে না, নয়তো আরাফ আজ অবধি কখনো ভার্সিটিতে আসা মিস দেয়নি। অনু মনে মনে ভাবছে, আজ কি হলো স্যারের, কেন এলেন না তিনি? কালও ওনার আচরণ খুব অদ্ভুত লেগেছে অনুর কাছে। হুট করে অনুদের বাসায় এসে তার বাবার খোঁজ নেয়া, আবার হুট করে কিছু না বলে সেখান থেকে চলে যাওয়া, সব কিছু মিলিয়ে অনুর কাছে কেন যেন সব কিছু ঘোলাটে লাগছে। তার এই ছোট্ট মাথা দিয়ে আরাফের এই কর্মকাণ্ডের সমীকরণ সে কোনোভাবেই মিলাতে পারছে না। তাই সে বিরক্ত হয়ে এসব নিয়ে আর না ভেবে তার ক্লাসে মনোযোগ দেয়। আনোয়ার সাহেবের অফিস রুমে তন্ন করে খুঁজে যাচ্ছে আরাফ, কিন্তু কিছুই পাচ্ছে না। আরাফ এমন কিছু খুঁজেছে যাতে করে সে কিছু একটা ক্লু পেতে পারে যে তার বাবা কি করেছে, কি লুকাচ্ছে তার কাছ থেকে। কিন্তু আধ ঘন্টা যাবৎ খোঁজাখুঁজির পরও আরাফ কিচ্ছু না পেয়ে ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে তাতে মাথা ঠেকিয়ে আরাফ ভাবতে থাকে কিভাবে এই রহস্যের উন্মোচন করবে সে, কি করে বুঝবে তার বাবার এই সব কিছু করার পেছনে আসল উদ্দেশ্য। এই সব কিছু ভাবতে ভাবতে মাথা উঠাতেই আরাফের চোখ যায় সামনে থাকা টেবিলটার নিচের দিকে। সে দেখে টেবিলের নিচে মোটা করে প্রলেপ দিয়ে সেখানে আলাদা কাঠের অস্ত্র লাগানো। এটা দেখে সে ভ্রু কুঁচকে গভীর দৃষ্টিতে সেটার দিকে তাকায়। তারপর আস্তে করে টেবিলের নিচে ঝুঁকে বসে সে। আস্তরণের জায়গাটাতে হাত দিয়ে হালকা আঘাত করতে আরাফের মনে হলো এর ভেতরে কিছু আছে। তাই সে আশেপাশে মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করছে যে এটা খোলার কোনো ব্যবস্থা আছে কিনা, কিন্তু কোনো দিক দিয়ে কোনো খোলার মুখ না পেয়ে আরাফ সজোরে সেটাতে ঘুষি মারে। তাতে করে সেই আস্তরণের অপরের অংশটা খুলে পড়ে যায়। এবার আরাফ আরেকটা ঘুষি দিতেই পুরো আস্তরণটাই ভেঙে পড়ে যায়, আর তার সাথে সাথে ভেতর থেকে একটা ফাইল আর একটা পেন ড্রাইভ আরাফের সামনে এসে পড়ে। আরাফ বেশ অবাক হয়ে ভাবে এর ভেতরে বাবা কিসের ফাইল আর পেন ড্রাইভ রেখেছে। আরাফ ফাইলটা আর পেন ড্রাইভটা নিয়ে টেবিলের নিচ থেকে বের হয়ে এসে সোফায় বসে। তারপর ফাইলটা খুলতেই সে চমকে ওঠে। এটাই তো তার সেই হারানো ফাইল, যেখানে তার রাত দিন খেটে তৈরি করা প্রজেক্টগুলোর প্ল্যানিং করা। হাতের পেন ড্রাইভটা দেখেও সে চিনতে পারে এটা তারই পেন ড্রাইভ। এগুলোই তো এতদিন তন্ন করে খুঁজেছিল সে। এইগুলোর জন্যই তো সে তার বাবার কথা শুনে 1 বছর যাবৎ তার পিএকে আটকে রেখেছিল। কিন্তু এইসব কিছু তার বাবার কাছে কেন? তাহলে কি বাবাই এগুলো সরিয়ে নাম দিয়েছিল পিয়ের? কিন্তু কেন? বাবা তো খুব ভালো করেই জানতো যে এই ফাইল আর প্রেজেন্টেশনগুলো বানাতে আরাফ কী পরিমাণ কষ্ট করেছে। তারপরও কেন তিনি এমন করলেন? কেন এইগুলো তার কাছে রেখে অনিতাকে মিথ্যা বলেছে? আজ তাকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। অনেক হয়েছে এই লুকোচুরি খেলা, আজ সব কিছু মুখোমুখি হবে। কথাগুলো ভেবেই সে তার বাবাকে কল দেয়। বলো আরাফ। কোথায় তুমি বাবা? আরাফের কথায় আনোয়ার সাহেব ভ্রু কুঁচকে বলে, অযৌক্তিক প্রশ্ন করো না আরাফ। তুমি জানো না আমি এই সময় কোথায় থাকি? বাবা জানি তুমি এখন ভার্সিটিতে আছো। আমার তোমার সাথে কিছু কথা ছিল। তুমি কি এখন ফ্রি আছো? ঠিক আছে, তুমি ভার্সিটিতে চলে এসো। না বাবা, আমি ভার্সিটিতে কথা বলতে চাইছি না। তুমি কি কফি শপে আসতে পারবে? আমি সেখানেই তোমার সাথে কথা বলবো। আরাফের বাবা কিছু একটা ভেবে বলে, ঠিক আছে, তবে বিকেলে ভার্সিটির পরই আমি সেখানে যাব। ঠিক আছে। কথাটা বলেই সে কলটা কেটে দিয়ে মনে মনে বলে, অনেক হয়েছে বাবা, আজ তোমাকে সব সত্যি কথা আমাকে বলতেই হবে। বিকালের দিকে কফি
সবটাই বসে অপেক্ষা করছে আরাফ। একবার ঘড়ির দিকে তাকাচ্ছে তো একবার দরজার দিকে তাকিয়ে দেখছে তার বাবা আসছে কিনা। কিন্তু কিছুক্ষণ বাদে দরজা ঠেলে দুজন মানুষ কফি শপটার ভেতরে আসে, যাদের দেখে আরাফের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। আরাফ অগ্নি দৃষ্টিতে সামনে থাকা মানুষগুলোকে দেখে যাচ্ছে আর মনে মনে ভাবছে এই রিহানের বাচ্চার এখনও শিক্ষা হয়নি, সে আবার তার প্রাণ পাখির দিকে হাত বাড়িয়েছে। কিন্তু এই মুহূর্তে সে নিজেকে শান্ত করে নিচ্ছে। সে চায় না অন্যদিকে তার মনোযোগটা যাক, যে জন্য সে এখানে এসেছে। আগে তাকে সেই কাজটা সম্পূর্ণ করতে হবে, তারপর ওদের দুজনকে দেখে নিবে। রিহান আর অনু আরাফকে কফি শপে দেখতে পায়নি। তারা তাদের মতো করে একটা টেবিলের দুপাশের চেয়ারে দুজন বসে পড়ে। আরাফও এখন আর ওদের দিকে মনোযোগ না দিয়ে তার বাবার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ বাদে আরাফের বাবাও কফি শপে এসে আরাফের মুখোমুখি চেয়ারটায় বসে। তারপর একবার ঘড়ির দিকে তাকিয়ে আরাফকে বলে, তো কি কথা বলতে চাও বলো। আরাফ কিছুক্ষণ তার বাবার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে তার হাতে থাকা ফাইল আর পেনড্রাইভটা তার বাবার দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলো তোমার কাছে কি করছে বাবা? আরাফের বাবা ফাইল আর পেনড্রাইভটার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললেন, কি এগুলো? আরাফ শান্ত গলায় বলে, এইগুলো আমার সেই ফাইল আর পেন ড্রাইভ যা আমি 1 বছর যাবৎ খুঁজে যাচ্ছি, আর যার জন্য আমি একজন নিরপরাধ মানুষকে দিন রাত কষ্ট দিয়েছি। আরাফের বাবা এবার ঘাবড়ে যায়। তিনি তার গলার টাইটাকে হালকা লুজ করে নিজেকে শান্ত করে বলে, এগুলো তুমি কোথায় পেয়েছো? তোমার টেবিলের নিচ থেকে। তোমার টেবিলের নিচে একটা আস্তরণের ভিতরে এগুলো ছিল। আরাফের বাবা জিভ দিয়ে তার ঠোঁট ভিজিয়ে বলে, এগুলো আমার টেবিলের নিচে কি করে এলো? আরাফ এবার চেয়ারের সাথে হেলান দিয়ে শান্ত দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে বলল, আমিও তো সেটাই বলছি, কি করে এলো তোমার কাছে এই জিনিসগুলো? তুমি না বলেছিলে এগুলো অন্য কেউ সরিয়েছে, আর সেই লোকটাকে 1 বছর যাবৎ আমার কাছে আটকেও রেখেছিলে, কিন্তু আমি তো আজ তোমার টেবিলের নিচ থেকে এগুলো পেলাম। এখন তুমি কি বলবে বাবা? আরাফের কথায় আনোয়ার সাহেব ভয় পেয়ে যায়। তিনি ভাবতে থাকেন এবার কি তার আসল রূপ দেখে ফেলবে আরাফ, জেনে যাবে সব সত্যিটা। কি করে এবার সে আরাফকে বুঝাবে? আরাফ যে এখন আর তার কোনো কথাই বিলিভ করবে না, তা বেশ বুঝতে পারছেন তিনি। এবার বুঝি তাকে সব সত্যি আরাফকে বলতেই হবে। আর সব কিছু শোনার পর যদি আরাফ তার কোনো কাজে বাধা দেয়, তাহলে তাকেও শেষ করে দিবেন তিনি। কথাগুলো ভেবে মনে মনে হাসলেন আনোয়ার সাহেব। আরাফের মাথার একপাশে বন্দুক তাক করে দাঁড়িয়েছে আনোয়ার সাহেব, মুখে তার পৈশাসিক হাসি। আরাফ অবাক চোখে তার বাবাকে দেখছে। এই মুহূর্তে তার কাছে তার বাবাকে বড্ড অপরিচিত লাগছে। লাগবে নাই বা কেন? তার বাবা তার মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। সে যা নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না। বুকের মধ্যে কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে। 10 বছর বয়সে মাকে হারিয়ে এই বাবার হাতেই তো বড় হয়েছে সে। কখনো তো তাকে সামান্য অবহেলাও করেনি আনোয়ার সাহেব, তবে আজ কেন তিনি তার সাথে এমন ব্যবহার করছেন? এই জটিল ধাঁধা আরাফ কোনোভাবেই মিলাতে পারছে না। এত ভাবার দরুন তার মাথাটাও এখন প্রচুর ব্যথা করছে। দম বন্ধ হয়ে আসছে তার। সে চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তার সামনে থাকা মানুষটির দিকে করুণ চোখে তাকায়। আরাফের ঠিক সামনেই হাত পা বেঁধে একটা চেয়ারে পারভেজ সাহেবকে রাখা হয়েছে। তার পাশেই আনোয়ার সাহেবের দুজন চেলা বন্দুক তাক করে দাঁড়িয়ে আছেন। আরাফকে এভাবে দেখার পর থেকেই পারভেজ সাহেব ছটফট করছেন, কিন্তু মুখ বেঁধে রাখার কারণে কিছু বলতে পারছেন না। আরাফ তার পিয়ের এমন করুণ দশা দেখে তার বাবার দিকে করুণ চোখে তাকিয়ে বলে, পিয়েকে কেন আটকে রেখেছো বাবা? পিয়ে তোমার কি ক্ষতি করেছে? আরাফের কথায় আনোয়ার সাহেব জোরে জোরে হাসতে আরম্ভ করেন। এমনভাবে হাসছেন যেন আরাফ কোনো মজার কথা বলেছে। তারপর হাসি থামিয়ে তিনি আরাফের মুখোমুখি দাঁড়িয়ে তাকে বলেন, আমি জানি আরাফ, এই মুহূর্তে তোমার মনে অনেক প্রশ্ন জাগছে, বাট মাই ডিয়ার সন, তুমি কোনো চিন্তা করো না, আমি একে একে তোমার সব প্রশ্নের উত্তর দিব। কথাটা বলে তিনি আবার সেই পৈশাচিক হাসি দেয়। আরাফ তার বাবার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ যেন এক অন্য মানুষকে দেখছে সে। এই লোকটা কি আদৌ তার বাবা? কোনো বাবা কি পারে তার সন্তানের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে মারার হুমকি দিতে? আরাফের এই অবাক চাহনি দেখে আনোয়ার সাহেব শক্ত গলায় বলেন, এত অবাক হওয়ার
মতো কিছুই এখনো অবধি হয়নি। এখন এমন অনেক কিছু তুমি শুনবে যা শুনে তুমি অবাকের চরম সীমায় পৌঁছে যাবে। নাও এবার বসো এখানে। কথাটা বলে আনোয়ার সাহেব আরাফের দিকে একটা চেয়ার এগিয়ে দেয়। আরাফ সেখানে বসতেই আনোয়ার সাহেবও একটা চেয়ার টেনে তার মুখোমুখি বসে পড়ে। তারপর আরাফের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তো আরাফ মোহাম্মদ, খুব অবাক হচ্ছ তাই না? ভাবছো তোমার বাবা হয়ে আমি কি করে তোমার মাথায় বন্দুক ঠেকাতে পারলাম? এখন যদি আমি বলি আমি তোমার বাবা না, তাহলে কি বিশ্বাস করবে তুমি? আরাফের বাবার এমন ভয়ঙ্কর প্রশ্নের প্রতি উত্তরে আরাফ শুধুমাত্র ছোট্ট একটা ঢোক গেলে তার দিকে আগের মতোই শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আরাফের চুপচাপ দেখে আনোয়ার সাহেব আবার বলতে শুরু করলেন, আজ তোমার মনের সমস্ত সন্দেহ দূর করব, যে দিনটার জন্য আমি এতদিন যাবৎ অপেক্ষা করে গেছি। আজ সেই দিনটা আগত। আমি জানতাম একদিন আমার আসল রূপ তোমার কাছে ধরা পড়বে, সেই জন্য আগে থেকেই এই সিচুয়েশন মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এইটুকু বলেই তিনি ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলেন। তারপর আরাফের চেয়ারের দু হাতল ধরে শক্ত কণ্ঠে বলেন, আমি তোমার বাবা না আরাফ, না তুমি আমার ছেলে। আমার ওয়াইফ রোকেয়া যখন প্রথম প্রেগনেন্ট হয় তখন কোনো এক অজানা কারণে জন্মের পর আমাদের বাচ্চাটা মারা যায়। কিন্তু এই দুর্ঘটনার রোকেয়া কোনোভাবেই মেনে নিতে পারছিল না। ডাক্তার এটাও বলেছিল যে ও আর কোনোদিন মা হতে পারবে না। বাচ্চাকে হারিয়ে আর রোকেয়া পুরো পাগল হয়ে উঠেছিল। তখন সবেমাত্র আমি বিজনেস শুরু করি। রোকেয়াকে অনেক চিকিৎসা আর মেডিসিন দিয়েও যখন কোনো লাভ হচ্ছিল না, তখন ডাক্তার আমাকে বলেন অনাথ আশ্রম থেকে রোকেয়ার জন্য একটা বাচ্চা অ্যাডপ্ট নিতে। আমি প্রথমে রাজি না হলেও রোকেয়ার অবস্থার কথা ভেবে রাজি হয়ে যাই। অনাথ আশ্রমের সেই ছেলেটিকে রোকেয়া নিজের হারিয়ে যাওয়া বাচ্চা ভাবতে শুরু করে। আর ওই ছেলেটা আর কেউ ছিল না, সেটা ছিল তুমি। মাত্র 2 বছর বয়সে আমরা তোমাকে অনাথ আশ্রম থেকে আমাদের কাছে নিয়ে আসি। তারপর আমাদের পরিচয় বড় করি। আমার নামটাই তোমার বাবার নাম হিসাবে পরিচিত পায়। সন্তান পাওয়ার পর রোকেয়া পুরোপুরি সুস্থ হয়ে ওঠে আর আমি তখন আমার বিজনেসে পুরো মনোযোগ দিয়ে দিতে পারি। আর তখনই আমার বিজনেসের প্রথম পার্টনার হয় এই পারভেজ আহমেদ। প্রথম বেশ ভালোই চলছিল আমাদের কাজ। 4 বছর পর্যন্ত রাত দিন এক করে খেটে খেটে নিজের ব্যবসাকে দাঁড় করিয়েছিলাম। এরই মধ্যে হঠাৎ একদিন এক কোম্পানির থেকে অফার আসে আমি যদি পারভেজের সাথে কাজ করা বন্ধ করে ওদের সাথে কাজ করি তাহলে ওরা আমাকে অনেক টাকা দিবে। সেই মুহূর্তে কোম্পানিকে দাঁড় করানোর জন্য আমার অনেক টাকার প্রয়োজন ছিল, তাই আর এই অফারটা ফেলে দিতে পারিনি। রাজি হয়ে যাই ওদের কথা মতো পারভেজের সাথে সমস্ত পার্টনারশিপ শেষ করে দেই। ধীরে ধীরে ওই কোম্পানির সাথে কাজ করতে করতে বুঝতে পারি ওরা হলো ট্রাক সাপ্লায়ার। ওদের ব্যবসার এত লাভ মূলত এই ট্রাক সাপ্লাইয়ের মাধ্যমেই। আমি তো অনেক অবাক হই। সামান্য ট্রাক সাপ্লাই করে তারা এত টাকার মালিক। আমি তখন ধনী হওয়ার স্বপ্নে ওদের সাথে যোগ দেই। পারভেজ কোনোভাবেই বুঝে যায় যে আমি একটা কালো বাজার চক্রের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি, তাই সে আমাকে সাবধান করতে আসে। কিন্তু তখন আমি ওর কথা না শুনে বরং ওর সাথে সব প্রকার যোগাযোগ বন্ধ করে দেই, যার ফলস্বরূপে তোমার সাথেও তার যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর আজ আমি একজন সফল ট্রাক ব্যবসায়ী হয়ে উঠেছি। জানো তো আরাফ, আমার কিন্তু অনেক অবৈধ সম্পদ আছে, কিন্তু ওইসব কেউ জানে না। কিন্তু জেনে গিয়েছিল এই পারভেজ, আর তার থেকে সে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে যে আমি যদি আমার ওই অবৈধ ব্যবসা বন্ধ না করি তাহলে ও নাকি আমার সম্পর্কে সব কিছু পুলিশকে বলে দিবে। কত বড় সাহস ওর! তাই তখন আমি প্ল্যানিং করে তোমার রাত দিন পরিশ্রমের বিনিময় তৈরি করা সেই ফাইল আর পেন ড্রাইভটা আমার কাছে সরিয়ে রাখি, আর সব দোষ দিয়ে এই পারভেজের ঘাড়ে। ভেবেছিলাম রাগের চোটে তুমি বোধ হয় ওকে মেরে ফেলবে, কিন্তু তা না করে তুমি 1 বছর যাবৎ ধরে ওকে আটকে রেখেছো। তারপর যখন জানতে পেরেছো ও তোমার সেই ছোট্টবেলার বিয়ে, তখন আবার তাকে সাজিয়ে গুছিয়ে নিজে বাড়তি নিয়ে রেখে এসেছো। সেটা তো আমি মেনে নিতে পারবো না আরাফ। তাই আমি আবার আমার লোক পাঠিয়ে ওকে ধরে আনি। এবার ওকে আমি মারবো, সাথে তুমিও মারবে, কারণ আমি জানি তুমি বেঁচে থাকলে আমার সকল রহস্য তুমি পুলিশকে বলে দিবে, যাতে করে আমার এত জীবনের সমস্ত পরিশ্রম মাটিতে মিশে যাবে। তাই সরি মাই ডিয়ার সন,
না চাইতেও আজ তোমাকে আমার হাতে মরতে হবে। কথাটা বলে আনোয়ার তার বন্দুকটা আবার আরাফের কপাল বরাবর তাক করে। এত কিছু শোনার পরও আরাফ নিশ্চুপ। ওই যে বলে না, অতি শোকে মানুষ পাথর হয়ে যায়। আরাফেরও এখন সেই অবস্থা। মস্তিষ্ক তার কাজ করা বন্ধ করে দিয়েছে। সে শুধু একটা কথাই ভাবছে, এতদিন যাকে সে বাবা বলে এসেছে আসলে সে তার বাবা না। এতদিন সে এক মিথ্যে জগতে ছিল। তার কাছের মানুষরা তাকে এইভাবে ঠকিয়েছে, অথচ সে টেরও পায়নি। কি অদ্ভুত! আরাফ কয়েকবার ঘন ঘন চোখের পলক ফেলে। হয়তোবা চোখের কিনারার পানিটাকে গড়িয়ে পড়তে বাধা দিচ্ছে। আরাফের কাছে নিজেকে আজ বড্ড অসহায় লাগছে। রেস্টুরেন্ট থেকে তার বাবাই তাকে এই জায়গায় নিয়ে আসে। বলেছিল তিনি নাকি আরাফকে কিছু একটা দেখাবেন, যাতে করে সে চমকে উঠবে। এই কথা শুনে আরাফও ভাবে আনোয়ার বোধ হয় সব সত্যিটা প্রকাশ করতে তাকে কোথাও নিয়ে যাচ্ছে। কিন্তু সিটি শপিং মলের পেছনের এই ভাঙ্গাচূড়া পরিত্যক্ত বিল্ডিংটার ভেতরে প্রবেশ করে সে সত্যি বেশ অবাক হয়। এই ভাঙ্গা বিল্ডিংটার কোনায় কোনায় আনোয়ারের লোকেরা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। এটাই আনোয়ারের ছোটোখাটো একটা আস্তানা। আরাফকেও মারার জন্য এর থেকে সেফ জায়গা তার চোখে আর নেই। তাই সে পারভেজের মতো তাকেও এখানেই নিয়ে আসে। আরাফকে চুপ থাকতে দেখে আনোয়ার বলে, তো মাই লাভিং সন, তুমি কি মরার জন্য প্রস্তুত? আরাফের দৃষ্টি এখনও শান্ত। অনুভূতিহীনভাবে সে তার বাবার দিকে তাকিয়ে আছে। কিন্তু আনোয়ারের এই ভয়ানক কথা শুনে পেছন থেকে পারভেজ সাহেব মাথা নাড়িয়ে না করছেন। পারলে এক্ষুনি তিনি তার সমস্ত বাঁধন খুলে আরাফকে নিয়ে এখান থেকে পালিয়ে যেত, কিন্তু সেটা এখন সম্ভব নয়। না চাইতেও এখন তাকে আনোয়ারের এই ভয়ঙ্কর খেলা দেখে যেতে হবে। কথাটা ভেবেই পারভেজ সাহেবের চোখের কিনারা দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। এইদিকে আরাফ স্তম্ভিত। সে যেন একটা মোমের পুতুল, না নড়ছে না কোনো কথা বলছে। আরাফের এমন শান্ত ব্যবহারে আনোয়ার কিছুটা অবাক হয়ে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, মৃত্যুর আগে তোমার কোনো শেষ ইচ্ছা কি? আরাফ এবার চোখ তুলে তাকায়, তারপর মৃদু সুরে বলে। আনোয়ার বাঁকা হেসে বলে, কি? আরাফ শান্ত কণ্ঠে বলে, আমি এই বিল্ডিংয়ের বাইরের খোলা আকাশটা শেষবারের মতো দেখে আসতে চাই। আরাফের কথা শুনে আনোয়ার কিছুক্ষণ তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর কিছু একটা ভেবে বলে, ঠিক আছে, যাও। আরাফও উঠে ধীর পায়ে বাইরে যায়। আনোয়ার সাহেব আরাফকে একাই যেতে দিয়েছে, কারণ তিনি জানেন আরাফ কখনো পালিয়ে যাবে না, আর কাউকে কলও দিতে পারবে না, কারণ আরাফের ফোনও তার কাছেই আছে। অন্তত তার পিএকে এখানে রেখে সে কখনোই যাবে না। আরাফ যে পালিয়ে যাওয়ার ছেলে না, তা আনোয়ার সাহেব খুব ভালো করেই জানেন। বেশ কিছুক্ষণ বাদে আরাফ আবার ফিরে আসে। সে তার বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে তার বাবার হাত সহ বন্দুকটা তার নিজের মাথায় ঠেকিয়ে বলে, নাও শুট মি। আনোয়ার সাহেব বাঁকা হেসে বলে, বাবা, তোমার তো মরার খুব শখ, সমস্যা নেই, আমি তোমার শখটা এক্ষুনি পূরণ করে দিব। কথাটা বলে উনি যেই না ট্রিগারে চাপ দিবে যাবে, অমনি কয়েকজন চেলা দৌড়ে এসে আনোয়ারকে বলে, স্যার, বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লেগেছে। এখনো যদি এখান থেকে বের না হয় তাহলে আমরা সবাই পুরো ছাই হয়ে যাব। কথাটা শুনেই আনোয়ার আরাফের দিকে তাকিয়ে দেখে আরাফ মুখের রহস্যময় হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। তার আর বুঝতে বাকি থাকে না যে এটা আরাফের কাজ। রেস্টুরেন্টের রিহানের সাথে কথা বলে বাড়ি ফিরছিল অনু। রিহানকে আজকে সে তিহার ভালোবাসার কথা বলে দিয়েছে, কিন্তু রিহান এই ব্যাপারে নিয়ে কিছু বলেনি। তার শুধু একটাই কথা, সে অনুকে ভালোবাসে। অনুকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা তার পক্ষে সম্ভব না। অনুও তাই রাগ দেখিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে। এখন বাড়ির পথে হাঁটছে আর ভাবছে যে করেই হোক রিহানের মনে তিহার প্রতি ভালোবাসা সৃষ্টি করতেই হবে। আরাফের রহস্যময় হাসি দেখে আনোয়ার বুঝতে পারে আর বাকি থাকে না যে আগুনটা আরাফই লাগিয়েছে। তিনি আরাফের কলার চেপে শক্ত গলায় বলে, এটা কি করছো তুমি? তুমি আমাকে মিথ্যা বলে নিচে গিয়ে বিল্ডিংয়ে আগুন লাগিয়ে এসেছো। এত সাহস তোমার! তুমি কি ভেবেছো এসব করে তুমি আমার হাত থেকে বেঁচে যাবে? কখনোই না, আমি এক্ষুনি তোমাকে মারবো। আরাফ বাঁকা হেসে বলে, চিন্তা করো না বাবা। ও সরি, আপনি তো আমার বাবা না, মিস্টার আনোয়ার মোহাম্মদ। চিন্তা করবেন না,
আর কিছুক্ষণের মধ্যে আমরা সবাই পুরো ছাই হয়ে যাব। আপনার আর কষ্ট করে আমাদের মারতে হবে না। আরাফের কথা শুনে আনোয়ার সাহেবের মাথায় আগুন জ্বলে ওঠে। তিনি আরাফকে কিছু বলতে যাবেন, তার আগেই পেছন থেকে ওনার একজন লোক বলে ওঠে, স্যার, একতলাটা আগুনে পুরোপুরি গ্রাস করে নিয়েছে। এখন আমরা বের হবো কি করে? আর এই আগুন এখন উপরের দিকে বাড়ছে। যে করে হোক আমাদের এখান থেকে বের হতে হবে, নয়তো আমরা সবাই আগুনে পুড়ে ছাই হয়ে যাব। আপনি কিছু একটা করুন স্যার। লোকটার কথা শুনে আনোয়ার সাহেব ঘাবড়ে যান। তিনি মনে মনে ভাবেন এখান থেকে আগে বের হতে হবে, তারপর ওদের নিয়ে ভাবেন। কথাটা ভেবে উনি ওনার ফোনটা বের করে ফায়ার সার্ভিসকে কল লাগানোর জন্য, কিন্তু আরাফ ফোনটা চমড়ে নিয়ে মাটিতে আছড় মারে, যার ফলে ফোনটা ভেঙে যায়। আরাফের এহেন কাজে আনোয়ার রাগে দাঁতের দাঁত চেপে বলে, এটা কি করলে তুমি? আমার ফোন ভাঙলে আমি ফায়ার সার্ভিসকে কল দিতাম এই আগুন এসে নিভানোর জন্য। আনোয়ারের কথা শুনে পেছন থেকে তার একজন লোক বলে, স্যার, চিন্তা করবেন না, আমি কল করে দিয়েছি। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। যেভাবে আগুন ছড়াচ্ছে তাতে করে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই না আমরা আগুনে পুড়ে ভস্ম হয়ে যাই। আনোয়ার এবার চিন্তিত মুখে বলে, চলো আমাদের নিজেদেরই এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। কথাটা বলে আনোয়ার সাহেব তার সাঙ্গুপাঙ্গুদের নিয়ে রুম থেকে বেরিয়ে যান। যাওয়ার আগে আরাফের দিকে তাকিয়ে বলে যান, এটা তুমি ঠিক করনি আরাফ, একদমই ঠিক করনি। তার কথার বিনিময়ে আরাফ সেই রহস্যময়ী হাসিটা দেয়। আনোয়ার তার লোকেদের নিয়ে বেরিয়ে যেতেই আরাফ দ্রুত তার পিয়ের কাছে গিয়ে তার হাত পায়ের বাঁধন খুলে দেয়। পিয়ে আরাফকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরাফ তাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন কাদার সময় না পিয়ে, আগে তোমাকে এখান থেকে বের হতে হবে। চলো আমার সাথে। পারভেজ সাহেব আরাফের কথা শুনে ভয়ে ভয়ে বলে, তুই আগুন কেন লাগিয়েছিস আরাফ? এখন তো আমরা সবাই পুড়ে মরবো। পারভেজ সাহেবের কথায় আরাফ তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, না পিয়ে, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আর এই অন্যায়কারীদেরকে শাস্তি দিতে হতো। জানি আজ মরতে হবে, তবে মরতে হলে এদেরকে সাথে নিয়ে মরব। কারণ এরা বেঁচে থাকলে আরো অনেক অন্যায় করবে। না জানি আর কত মানুষকে স্বার্থের জন্য পৃথিবী থেকে সরিয়ে দেবে। তাই এদের মতো মানুষদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আর আমার বাবা, তাকে তো আর আমি নিজের হাতে মারতে পারবো না। ভীষণ ভালোবাসি যে ওনাকে, কিন্তু ওনাকে ওনার ভুলের জন্য তো ছাড় দিতে পারবো না। তাই এবার মরতে হলে ওনাকে আমার সাথেও মরতে হবে। আরাফের এমন শক্ত গলায় কথা শুনে পারভেজ সাহেব কেঁদে ফেলেন। তিনি মনে মনে ভাবেন, না জানি ছেলেটা মনে মনে কত কষ্ট পাচ্ছে। পাবে নাই বা কেন? এত বড় সত্যি শোনার পর কেই বা কষ্ট না পেয়ে থাকতে পারে? অথচ ছেলেটাকে দেখো, এত কষ্ট পাওয়ার পরও কিভাবে নিজেকে শক্ত রেখেছে, যেন কিছুই হয়নি। ওর ভেতরটা নিশ্চয়ই এখন হাহাকার করছে। সব কিছু হারানোর বেদনায় ওর ভেতরটা নিশ্চয়ই পুড়ে যাচ্ছে, কিন্তু সেটা মুখে প্রকাশ করছে না। কথাগুলো ভেবে পারভেজ সাহেব মনে মনে বলে, আল্লাহ, তুমি ওকে সাহায্য করো। পারভেজ সাহেবের চোখে পানি দেখে আরাফেরও ভীষণ খারাপ লাগছে। তারও যে এখন ভীষণ কান্না পাচ্ছে। ইচ্ছে করছে তার পিয়ের কোলে মাথা রেখে অঝরে কেঁদে তার মনকে হালকা করতে, কিন্তু পরক্ষণে আরাফ ভাবে, না, এখন কান্নাকাটি করার সময় না। পিয়ে আগে সেফলি এখান থেকে বের করতে হবে। কথাটা ভেবে সে পিয়ের দুহাত ধরে তাকে দাঁড় করিয়ে বলে, চলো। পারভেজ সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করছে, কোথায়? আরাফ পিয়ের গালে হাত রেখে বলে, তোমাকে এখান থেকে বের করব। তুমি আবার তোমার পরিবারের কাছে ফিরে যাবে। তোমার পরিবারও তোমাকে পেয়ে আবারও নতুন করে বেঁচে উঠবে। আর তোমার মেয়েও দেখো, তার বাবাকে পেয়ে আনন্দে কিভাবে আত্মহারা হয়ে ওঠে। অনুর কথা মনে পড়তেই মুচকি হাসে আরাফ। না চাইতেও সে অনুকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, কিন্তু আর না, যেভাবেই হোক সে তার বাবাকে তার কাছে ফিরিয়ে দেবেই। কথাটা ভেবেই পারভেজ সাহেবকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বাইরের অবস্থা দেখে পারভেজ সাহেব ঘাবড়ে যায়। আগুন ৩য় তলা পর্যন্ত গ্রাস করে নিয়েছে। ওনারা আছে বিল্ডিংয়ের একদম টপ ফ্লোর 5 তলাতে। পারভেজ সাহেব বেশ বুঝতে পারছেন আজ আর কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। পারভেজ সাহেবের উদ্বিগ্ন মুখ দেখে আরাফ বলে, ভয় পেও না পিয়ে, নিজের জান দিয়ে হলেও আজ তোমাকে বাঁচাবো। কথাটা বলেই সে বিল্ডিংয়ের পেছনের দিকে সিঁড়িটা দিয়ে পিয়েকে নিয়ে নিচে নামতে শুরু করে। ওই দিকটাতেও আগুন ছিল, তবে সামনের দিকের তুলনায় অনেকটা কম।
সিঁড়ি ভেঙে একদম গ্রাউন্ড ফ্লোরে নামে তারা। চারদিকে আগুন ধাউ ধাউ করছে। আরাফের পরনে ছিল একটা টি শার্ট আর তার ওপর একটা শার্ট। আরাফ গা থেকে শার্টটা খুলে সেটা দিয়ে পিয়েকে ঘিরে দিয়ে তার বুকের সাথে জাপটে ধরে। সেই আগুনের ওপর দিয়ে ধীরে ধীরে হেঁটে সামনের দিকে যাচ্ছে। কিছুটা পথ যাওয়ার পর আরাফ তার পিয়েকে ছেড়ে দিয়ে তার দিকে তাকিয়ে বলে, এই যে দেখো, এই দিক দিয়ে বের হওয়ার রাস্তা, কিন্তু এটা বিল্ডিংয়ের একদম শেষ মাথায় হওয়ায় এটা দেখা যায় না। তুমি এখন এই রাস্তা দিয়ে বের হবে। পারভেজ সাহেব অবাক হয়ে বলে, কিন্তু আমি এদিক দিয়ে বের হতে গেলে পাশের আগুনের স্পোটা আমার উপর এসে পড়বে। পারভেজ সাহেব যে খুব ভয় পাচ্ছে সেটা আরাফ বেশ বুঝতে পারছে। কারণ আরাফের দেখানো পথে বের হতে গেলেই দরজার পাশে বিশাল স্তূপটা গায়ের ওপর এসে পড়বে। কারণ এই দরজার সামনের কিছু কাঠ একসাথে রাখা ছিল, আর এগুলো এমনভাবে রাখা যে এই পথে কেউ যাওয়া আসা করলেই পুরো কাঠের স্তূপটা তার গায়ের ওপর পড়বে। কিন্তু এর চেয়ে ভয়ের ব্যাপার হলো এই কাঠের স্তূপটা এখন পুরো আগুনে ধাউ ধাউ করে জ্বলছে। তবে আরাফ আগে থেকেই সবটা ঠিক করে রেখেছিল যে সব মেইন দরজাগুলোতে সে আগুন লাগিয়ে দেবে যাতে কেউ চাইলেও বের হতে না পারে। আর সে তখনই এই দরজাটাও দেখে গিয়েছিল, সাথে এটাও ভেবে নিয়েছিল যে কিভাবে সে এই রাস্তা দিয়ে পিয়েকে বের করবে। সে তার ভাবনা মতো তার হাতের শার্টটা দিয়ে সেই কাঠের স্তূপটার ওপর রেখে সেটাকে তার সর্বোচ্চ শক্তি দিয়ে পেছনের দিকে চেপে রাখে যাতে পিয়ে এই দরজা দিয়ে বের হওয়ার সময় সেগুলো তার গায়ের ওপর এসে না পড়ে। আরাফ এবার চিৎকার করে বলে ওঠে, পিয়ে বেরিয়ে যাও এখান থেকে। আমি বেশিক্ষণ এই স্তূপটাকে ধরে রাখতে পারবো না। তুমি দ্রুত এখান থেকে বের হয়ে যাও। আরাফকে এইভাবে দেখে পারভেজ সাহেব ভয়ে জড়সড় হয়ে যান। তিনি আকুতির কণ্ঠে আরাফকে বলে, বাবা তুই এখান থেকে সরে আয়, তোর হাতটা পুড়ে যাবে। আরাফ আবারও চিৎকার করে বলে, আমার যা কিছু হয়ে যাক পিয়ে, তুমি এখান থেকে প্লিজ জলদি বের হও। না আরাফ, আমি তোকে এভাবে এখানে রেখে বাইরে বেরিয়ে যেতে পারবো না। আরাফ এবার কিছুটা রেগে গিয়ে বলে, উফ পিয়ে, প্লিজ বোঝার চেষ্টা করো। আমার পক্ষে এই স্তূপটাকে পড়া থেকে বেশিক্ষণ আটকে রাখা সম্ভব না। আগুনের তেজ বেড়েছে। প্লিজ তুমি আর কথা না বাড়িয়ে এখান থেকে বেরিয়ে যাও প্লিজ। আরাফের কথা শুনে পারভেজ সাহেবের চোখ ভিজে ওঠে। ছেলেটা তাকে বাঁচানোর জন্য এত কিছু করছে, কিন্তু তার মন যে কোনোভাবেই আরাফকে এই মৃত্যুর সন্ধিক্ষণে রেখে যেতে চাইছে না। পারভেজ সাহেবকে চুপ থাকতে দেখে আরাফ আবারও বলে ওঠে, পিয়ে প্লিজ তুমি আমাকে নিয়ে ভেবো না। তুমি বের হওয়ার পরে আমিও বের হব, তাই তুমি প্লিজ এখন বের হয়ে যাও। কথাগুলো বলার সময় আরাফের চোখ টলমল করছিল। আগুনের দাপটে আরাফের হাত খুব জ্বলছে, তবুও সে সর্বস্ব দিয়ে সেটাকে আটকে রেখেছে। আরাফের জোড়াজুড়িতে পারভেজ সাহেব আর থাকতে না পেরে বেরিয়ে পড়ে বিল্ডিং থেকে। সঙ্গে সঙ্গে আরাফও সরে আসে সেই স্তূপটা ছেড়ে দিয়ে। আর সেই পুরো স্তূপটা এখন দরজার সামনে পড়ে যায়, যার ফলে এখন আর এই দরজা দিয়ে কেউ বের হতে পারবে না। এই অবস্থা দেখে বাইরে থেকে পারভেজ সাহেব চিৎকার করে বলে, আরাফ এখন তুই কিভাবে বের হবি? তুই বেরিয়ে আয় বাবা, আমি তোর জন্য অপেক্ষা করছি। আরাফ তার পিয়ের ভয়ার্ত কণ্ঠের চিৎকার শুনে মুচকে হেসে বলে, পিয়ে তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। তারা তোমার জন্য অপেক্ষা করছে। আর পারলে তোমার এই অধম ছেলেটাকে ক্ষমা করে দিও। কথাটা বলেই আরাফ আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে সিঁড়ি বেয়ে আবার 5 তলায় উঠে পড়ে। যেই রুমে তাদের আটকে রাখা হয়েছিল, আরাফ সেই রুমের বারান্দায় গিয়ে টলমল নয়নে আকাশের দিকে তাকায়। তারপর মনে মনে বলে, আমার মনের অব্যক্ত কথাগুলো আর হয়তো তোমাকে বলার সুযোগ পাবো না অনু, তবে এটুকু ভেবে ভালো লাগছে যে আজ তুমি তোমার বাবাকে আবার ফিরে পাবে। নিশ্চয়ই আজ তুমি ভীষণ খুশি হবে। বাবাকে পেয়ে ঝাপটে জড়িয়ে ধরে নিশ্চয়ই খুব কাঁদবে, তাই না? ভালো থেকো অনু। কথাগুলো বলতেই আরাফের চোখ থেকে 2 ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। আরাফ বুঝতে পারছে আগুন তার কাছাকাছি, মৃত্যু তার সন্নিকটে। হঠাৎ সে নিচে তাকিয়ে দেখে পিয়ে নিচ থেকে অসহায়ের মতো তার দিকে তাকিয়ে আছে, যেন তিনি তার দৃষ্টি দিয়ে এটা বোঝাচ্ছেন যে তিনি আরাফকে কতটা ভালোবাসেন। আরাফের রুমও ততক্ষণে আগুনের দহনের কবলে চলে যায়। সে এক পলক সেই রুমের দিকে তাকিয়ে আবারও সামনে থাকা তার পিয়ের দিকে তাকায়। তারও যে ভীষণ কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে বাঁচতে,
তার পিয়ের জন্য বাঁচতে, অনুর জন্য বাঁচতে। কিন্তু তা তো সম্ভব নয়। মৃত্যু যে তার ঘনিয়ে এসেছে। তখনই সে দেখে নিচে ফায়ার সার্ভিসের গাড়ি চলে এসেছে। আরাব ঠোঁট দুটো প্রসারিত করে হেসে বলে, হায় রে বাংলাদেশ, রোগী মারা যাওয়ার পরই ডাক্তার আসে।